আমাদের আর কয়েকটা দিন পরেই জুলাই মাস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমকে মনে করিয়ে দেয়, সেই আন্দোলনকে মনে করিয়ে দেয়। সেই ফ্যাসিস্টের প্রতিনিধির জন্যে ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন মহল যখন চেষ্টা করে তাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তখন আমাদের দুঃখ হয়। একজন ফ্যাসিস্টকে আপনারা পদে রেখে আমরা জুলাই মাস উদযাপন করব কিনা, 36 জুলাই উদযাপন করব কিনা, এই প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিচ্ছি। আপনারাই চিন্তা করেন এটা কতটা যৌক্তিক হবে যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছেন। সেই ফ্যাসিস্টের সরাসরি সহযোগীকে বাঁচানোর জন্য বেশ কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন এবং নানা রকম অসম প্রতিযোগিতার সম্মুখীন করে ফেলছেন আমাদেরকে। সুতরাং আমরা চাই, আমরা জুলাই মাসের আগেই ওনার পদত্যাগ চাই কেন জুলাই মাসটা আমরা শান্তি করে এবং আমরা যাতে জয়ের স্বাদটা আস্বাদন করতে পারি, সেজন্য আমরা এর আগেই ওনার পদত্যাগ চাই। আমরা 27 তারিখে একটা আলটিমেটাম দিয়েছিলাম। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই আমরা যদি 1 তারিখে, জুলাই মাস 1 তারিখ, তো তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। আমরা একজন ফ্যাসিস্টকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একজন ঐতিহ্যবাহী, ফ্যাসিস্টের সহযোগীকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একজন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে রেখে আমরা আলোচনায় যাওয়াটা কতটা সুন্দর লাগবে আপনাদের কাছে, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এবং আমি চাই ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি, তারা আমাদের সাথে থাকবেন। তারা যদি আমাদের সাথে থাকেন, বিষয়টা সহজ হবে, আমাদের এই আন্দোলনটা সহজ হবে। এবং তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন, তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন এবং আমার বিশ্বাস আমরা সমাধানে অবশ্যই পৌঁছতে পারবো, কারণ আমাদের দাবিটা যৌক্তিক দাবি। 25 খ্রিস্টাব্দ মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2025 এর বিরুদ্ধে এনবিআর ঐক্য পরিষদ এর যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু তারপর থেকে প্রতিটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে যে সমস্ত কর্মকাণ্ড করে চলেছেন তার সংক্ষিপ্ত একটি ফিরিস্তি নিম্নরূপ। ক, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট অংশীজনের সাথে তাদের পূর্ব ঘোষিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি কক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হলে তিনি ছুঁড়ে ফেলেছেন মর্মেও জানা যায়। ফলে গত 2, 19, 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সভাগুলো করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়। গত 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে এনবিআর এর প্রবেশের 2 গেটে তালাবদ্ধ করে সেবাগ্রহীতা এবং কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অদ্য 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখেও ফ্যাসিবাদী কায়দায় এনবিআর ভবনের 2টি প্রবেশদ্বার বন্ধ করে কোনো কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতা ও সাংবাদিক সহ কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘৃণিত কাজ একমাত্র একজন ফ্যাসিবাদী দূষণের পক্ষেই সম্ভব। এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআর এর ট্যাক্স এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু
এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনো আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভা এবং বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যে রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় এবং ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশের সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে নিয়ে কমিটি গঠন করা হয়। আবার এই কমিটিতে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলুপ্ত অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন। চেয়ারম্যান সম্প্রতি বদলি নীতিমালার কোনো তোয়াক্কা না করে আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলক নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাগণের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনারের দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান একটি দোসর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণে পড়তে পারে। গত 21 এবং 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসেবে সুনাম রয়েছে এবং কর্মসূচির সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন 5 জন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থী এবং অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর এর চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চারিতার্থের এক জ্বলজ্যোতি প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক। তিনি অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সভা এবং বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তিনি এনবিআরকে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2 বিভাগের মডেলই রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশে তেমন কোনো পরিবর্তনই তিনি হতে দেবেন না। সরকারের প্রেস বিজ্ঞপ্তি জারি বা এনবিআর এর কমিটি গঠন এগুলো তার কাছে কেবলই আইওয়াস। এ থেকে এই বিষয়টি স্পষ্ট যে ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচিকে জিইয়ে রেখে ফ্যাসিবাদী দোসরদের স্বার্থে সামগ্রিক পরিস্থিতিকে তিনি অস্থিতিশীল করতে চান। এই প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই, তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক নিয়োগকৃত এবং তার এজেন্ডা বাস্তবায়নকারী সচিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালে তার সময় এসআলম সহ দেশের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটে। উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি তদনুযায়ী এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফ্যাসিবাদের দোসর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন। আপনারা জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।